অন দ্য ওয়ে 1.0 চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আপনাদের সাথে আছি আমি অজয় সরকার। আজকে আপনারা শুনবেন কালকুটের লেখা কোথায় পাবো তারে বইয়ের 20তম পর্ব। তাহলে শুরু করা যাক। গাজীটা এতক্ষণ ধরে কি ভেবেছে কে জানে। শুনি গুনগুনিয়ে টেনে টেনে গান গায়। সুখে দুঃখে যেভাবে হে থাকি যেথা সেথা, যেন তোমার নামের মালা আমার প্রাণে থাকে গাথা। ওহে আমি তোরে ভুললে তোর যায় না মমতা, তবে কি না তুমি আমারে ভুললে আমার সকলই ব্যর্থা। আমি যেমন করে শুনি তেমনি করে গায় না গাজী। এই পূব দক্ষিণা ননাকুলের উচ্চারণে গায়, কিন্তু প্রতিটি কথা এমন স্পষ্ট যেন আর একবারও তার গলায় শুনিনি, অথচ গলা তার চড়া নয় মোটে। সে আমার কাছ থেকে হাত কয়েক দূর দিয়ে চলে। অস্পষ্ট আলোয় দেখি ঝলা কাঁধে, পাগড়ি মাথায়, পেছনে বাবরি। এই আলোতে তার আলখাল্লা রং বোঝা যায় না। তার আর আমার দুজনেরই অস্পষ্ট ছায়া আমাদের পায়ে পায়ে চলে। তার মুখ নদীর দিকে ফেরানো, যেদিকে আমাদের গতি। যেখানে বায়ের কোণে কয়েকটি মিটমিটে আলো দেখা যায়। নদীর ওপারে নেজাটের দু একটি আলো চোখে পড়ে। কুয়াশা নয়, অথচ দেখা না দেখার কি এক হালকা আবরণে যেন সব ঢাকা পড়ে গিয়েছে। হয়তো আধখানা চাঁদের এই মায়া। ডাইনে বায়ে সব যেন শূন্য, অশেষে হারানো। কেবল গঞ্জের যে কয়টি মিটমিটে আলো দেখা যায়, তার একপাশে কোথায় যেন আগুন জ্বলে। যে আগুনের হাত যেন থেকে থেকে আকাশে হাত বাড়ায়। মাঝে মাঝে তার শিখা দেখতে পাই, যার আলোয় খানিকটা জায়গা জুড়ে রক্তিম আভা কাঁপে। যে আভাতে একটি গাছ ভেসে ওঠে। সব মিলিয়ে যেন এক আদিম ছবি। তার সঙ্গে গাজীর এই গান। কেন গাজী এখন এ গান গায় কেন? কার মনের কথা বলে সে? কাকে সে ভোলে? তবু যার মমতা যায় না, অথচ সে ভুললে তার সকলই বৃথা। আমি তো কেবল কাজল মাখানো ডাগর চোখ, পান খাওয়া লাল ঠোঁট, এমনকি বিড়ি টানা সেই আঙ্গুল্যতার মুখখানি দেখি। গাজী যখন গান থামায় তখন জিজ্ঞেস করি, এ গান কার? গাজী ফিরে চায়, কাছে এগিয়ে আসে, বলে, তা তো জানি না বাবু, মনে পড়ে গেল তাই। জিজ্ঞেস করতে ইচ্ছে করে কেন মনে পড়ে গেল, কিন্তু জিজ্ঞেস করতে পারি না। আমি তখন তথ্য সন্ধানী হই। জিজ্ঞেস করি, আচ্ছা মাহাতো দেখলাম তোমার এত কথা বলে, কিন্তু মাহাতোরা তো এদেশের লোক নয়। গাজী বলে, সে কথা তো ঠিক বাবু, মাহাতো চাচারা এদেশীয় লোক না। তবে শুনেছি 3-4 পুরুষ আগে এরা এসেছিল। তখন তো এসেছিল বাবু আবাদে চাষের মজুর হই, আর এখন দেখেন কত জমির মালিক। এখন নামে মাহাতো, ঘরে গেলি দেখবেন সব এদেশের মতন। পুজো পাবন, ঘর গেরস্তালি যা বলেন তা বটে। 4 পুরুষ আগে যারা এই ননাগাঙ্গের কুলে এসেছে, মাটিকে মিষ্টি করেছে, তারা এই মৃত্তিকারই মানুষ। মাহাতো, কুর্মি, ওরাও, মুন্ডা, সাঁওতাল এসব বললেই চোখের সামনে ভেসে ওঠে ভারতবর্ষের অন্য সীমান্ত, যেখানে মাটির রং ভিন্ন, বনের রূপ আলাদা, প্রকৃতি যেখানে উঁচু নিচু, পাথর মাটিতে মেশানো। তবু না জিজ্ঞেস করে পারি না, তোমার চাচির কথা তো আলাদা, সে কোন দেশের? অস্পষ্ট আলোয় দেখি গাজীর মুখে হাসি চিকচিক করে, বলে, বা রে বাবু, বাবু দেখি বড় কান খড়খড়ি মানুষ, কোনো কিছু ফাঁক যায় না। বলি, না তোমাদের কথার সঙ্গে মিল পেলাম না কি না তাই। গাজী বলে, পাবেন কেমন করি বাবু, চাচি তো এ দেশের মেয়ে না। তবে কোন দেশের? নিশ্চয়ই সেই উঁচা উঁচা পাবত দেশের শবরীবালা সে নয়, কারণ তার কথার মধ্যে সে উচ্চারণও ছিল না। গাজী তার জবাব দেয়, সেও এক বৃত্তান্ত বাবু। ওই যে দেখলেন মাহাতো চাচাকে,
ওয়ার 3 বিয়া। 3 বিয়া মানে 3 বউ? হ্যাঁ, ওর 3 বিবি কি আর আছে? প্রথম বিবি ব্যাময় মরে, দশরা বিবি হারাইয়ে গেছে। হারিয়ে গেছে কেমন করে? সে কথা বাবু কেউ বলতে পারে না। তয় গাজী সুর টানে, কথা শেষ করে না। তাকিয়ে তার মুখ ভালো দেখতে পাই না। মুখটা তার নিচু, মাটিতে নিজের ছায়ার দিকে। একটু চুপ করে থেকে বলে, তয় শুনেছি আমাদের সে চাষির চরণ দুখানি নাকি বড় চঞ্চল ছিল, পথের মানামানি ছিল না। তবু মনে হয় কিসের এক ইঙ্গিত যেন আধারে চিকচিক করে। গাজী নিজেই আবার সেটুকু স্পষ্ট করে তোলে। কথাখানি ধরতে পারলেন তো বাবু? পথের মানামানি না থাকলে কি চলে? তার সে মেয়ে লোক বলেন আর পুরুষ লোক বলেন, একদিন তুমি আঘাটায় যেই পড়বে। তা আমাদের সে চাষিও কোন আঘাটায় যেই পড়িছে কেউ জানে না, সে নিজেই হারায়ে গেছে। কথা আর অস্পষ্ট থাকে না। মাহাতোর দ্বিতীয় বউ স্বামী ত্যাগিনী। আমার অবাক লাগে গাজীর বচনে। কুল ত্যাগিনীর নামে সে কত বিশেষণ জুড়তে পারত। বউয়ের নিজের ইচ্ছায় হারিয়ে যাওয়ার মধ্যে যেটুকু পাপের কথা আছে, চরণ দুখানি নাকি বড় চঞ্চল ছিল, এইটুকুতেই তার ধর্তাই। এবার যা বোঝার তা বুঝে নাও। আর কোনো কটু কাটব্য নেই, ক্ষোভে রোষে কোনো ব্যঙ্গ বিদ্রুপ নেই। বরং দেখি গাজী মুখ তোলে না। মাথার পাগড়ির ছায়ায় তার মুখ সেই অন্ধকারেই ঢাকা। কুল ছেড়েছে মাহাতোর বউ, যেন তাতে গাজীর বড় লজ্জা। সে দুঃখিত। এই কি গাজীর মন নাকি শালীনতা বুঝতে পারি না। যেটাই হোক, এমন মেলা দায়, তাও কি না ঝুলি কাঁধে করে ফেলা এক গাজী দরবেশের কাছে। এবার আমার চোখে ভাসে মাহাতোর মুখখানি। গাজীর মন তো তার নয়। তার যে মূর্তিখানি দেখলাম, তাতে যে সে সব কিছু ধুলোর মতো উড়িয়ে দিয়েছে মনে তো হয় না। তার ওই লাল চোখে কি আগুন জ্বলেনি? না জিজ্ঞেস করে পারি না। মাহাতো কিছু করেনি? বউয়ের খোঁজ খবর করেনি? গাজী মুখ না তুলেই জবাব দেয়, খোঁজ খবর আর কি করবে বাবু, অজানা তো কিছু না। তবে মাহাতো রক্ত তো চাচার শরীরই। খবর পেয়েছিল বউ নসরতের সঙ্গেই মোল্লাখালীর দিকে গেছে। চাচা মোল্লাখালী দৌড়িছিল, বউ ফিরিয়ে আনবার জন্যে না, দুইখানে মুন্ডুর জন্যে। সেখানে যেই শুনলে নসরত বউ নিয়ে জঙ্গলে চলে গেছে। চাচাও নাকি জঙ্গলে গেছিল, 1 মাস ঘরে ফিরে নাই। চোখে দেখি নাই, শুনেছি। হাতে একখানা ভল্লা নিয়ে চাচাকে নাকি সেই পাখিরালা থেকে রায়মঙ্গল তক সবাই ঘুরতে দেখিছে। আমার চোখের সামনে আবার মাহাতো ভাসে। কিছু না হোক, 12 বছর আগের মাহাতো হবে, যে ভল্লা নিয়ে সুন্দরবনের জঙ্গলে জঙ্গলে বউ আর তার সঙ্গীকে খুঁজে ফিরেছিল। সেই মূর্তিকে দেখতে পাই যেন, কুচকুচে কালো এক ভয়ঙ্কর মূর্তি, যার আহার নিদ্রা তল, প্রতিশোধের আগুন জ্বলে চোখে, হাতে ভল্লা, পরনে একখানি লজ্জা নিবারণের কানি। জিজ্ঞেস করি, তারপর? গাজী বলে, তারপর আর কি বাবু, চাচা ঘরে ফিরিয়ে এলো, তাদের দেখা পায় নাই। তবে মজা কি জানেন বাবু, বছর না ঘুরতেই নসরত বান্দর ফিরিয়ে এলো। তখন লড়াইয়ের সময়, আকাল। নসরতে যা 1-8টুকু জমি সবই তো ভোলাখালিতে। এসি পড়ল একেবারে মাহাতো চাচার ঘরে। জিজ্ঞেস করি, সেই বউ আসে নাই? চাচাও তো সেই কথায় পুষ করেছিল। সে কই? নসরত বলেছিল বউ তাকে ছেড়ে গেছে। আমি অবাক হয়ে পুষ করি, ছেড়ে গেছে? হ্যাঁ বাবু, সেটা মিশা না। নসরত তো তার সব ছিল না। নসরত ধরা তার স্বভাব ছিল যে। আবার এক নসরত ধরেই সে চলে গেছে, আর এই বান্দর ফিরিয়ে এসেছে। যাবে কমনে?
নিজের চাষবাস বিবি সাওয়াল সব ফেলি গেছে না, আর ভোলাখালীতে থাকতে হলেই মাহাতো চাচার গড়ে না পড়লে কি থাকা যায়? মাহাতো কি করলে? এবার গাজী মুখ তোলে, বলে, খুন করে নাই বাবু, নিজের বউকে তো সে জানতো। সব কথা শুনি টুনি খালি বলিছিল, যা নিজের চাষবাস দেখগা। তা সে বান্দরের হাল আজ দেখেন। সেই বান্দর মানে নসরত। এই বন্দর বিশেষণের মধ্যে একটা সুর ছিল, যে সুরের মধ্যে রাগ বিদেশ ছিল না, করুণা ছিল। জিজ্ঞেস করি, কি হলো? গাজী বলে, কর্ম বলি একটা কথা আছে বাবু, ভালো মন্দ জানি না, যেমন কাম তেমন ফল তোমাকে পাতি হবে। সেই যে 1 বছর নসরত সব সেরে গেল, তোর ফল হলো হাওলাত কবজায় জেরবার, জমি জমা বেবাক বেহাত। এখন দেখেন যে মাহাতো চাচার মুনিশের কাম করে সে, বিবিটাকেও মাটি নামতে হয়েছে, তাও সেই চাচার জমি নেই। এত গেল দুশ্রী চাষির বৃত্তান্ত, তার সঙ্গে নসরত কিস্সা। তিশ্রী চাষির ব্যাপার কি জিজ্ঞেস করি। তারপর এই চাষি এলো থেকে? এবার গাজী হাসে, বলে, ভাসতি ভাসতি, অর্থাৎ ভাসতে ভাসতে। সে আবার কেমন আগমন? জলে ভাসতে ভাসতে নাকি? তাহলে তো এই নোনাগাঙ্গের কামট কুমিরে পেটে যেতে হতো। জিজ্ঞেস করি, সে কি রকম? গাজী বলে, বললাম না বাবু, তখন আকালের সময়। পেটের জ্বালায় গা ঘর সেরি চলি যেতে লাগলো একদল, আর একদল আসতে লাগলো। সবাই তো আর শহরে যায় নাই। ধান চাল যত কেন গায়ে ভোগ, চাষাবাদ চাইতো। খেতি পাবার আশায় এই বাদায়ও অনেক মানুষ খাটতে এসেছিল। সেই রকম এই মজুরানি দলের সঙ্গে আমাদের এই চাষি এসেছিল। আর বাবু কি বলবো বলেন, মন বড় ব্যাস। চাষার তখন সেই ব্যামো, কথার খেয়ে ধরতে পারি না। অবাক হয়ে জিজ্ঞেস করি, কি ব্যামো? মনের বাবু, ওই যে সে বলে না, ও তোর ঝুলকালিতে মাখামাখি মনের আয়না, মন একবার ঘষে মেজে দেখ রে মন মনা। চাচার তখন সেই গত্তর, আয়নায় ঝুলকালি, নিজেরই দেখতে পায় নাই। বউ চলি যাবার পর থেকেই ব্যামো। না, জোর জবরদস্তি করে নাই, তো সেও ভালো বলি। কিন্তু দানা তোমার ঘরে সিরিয়া যাবে কমনি, তুমি দানা সরালেই সিরিয়া আসবে। বলে গাজী যেন কেমন করে হাসি। অস্পষ্ট জ্যোৎস্নায় যেমন কুহেলি, তার থেকে বেশি রহস্য দেখি তার দাড়ি চাচা মুখে। চাহনি রকম বুঝি না, কথার হদিশ ধরতে পারি না। গাজী তেমনি হাসতে হাসতে আবার আমাকেই সাক্ষী মানে। না কি বলেন বাবু? বলি, কথাটা বুঝতে পারলাম না। গাজী এবার আওয়াজ দিয়ে হাসে, বলে, না বাবু, আপনি তো দেখি বড় সোজা, কুটকোসালি বোঝেন না। চাচার ব্যামো ধরতে পারলেন না? না তো। গাজী এক মুহূর্ত আবার মুখের দিকে তাকিয়ে থেকে নিজেই উচ্চারণ করে, না তো। কি বলবো বলো দেখি আমার বাবুকে? বলে হঠাৎ ঝুঁকে আসে আমার দিকে। এই তেপান্তরের ফিকে জ্যোৎস্নায় যেখানে কাকপক্ষীটি নেই, সেখানে সে আমার কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলে, সিরিয়া বললেন না বাবু, মেয়ে মানুষ বুঝলেন। চাচার গলায় তখন ধান, সবাই তার কাছে হাত পেতিয়ে আছে। মরদার কোটা তখন গায়ে, সব আপন প্রাণ বাঁচা। পেটের জ্বালায় ঘরদোর সেরি দৌড়। মেয়ে মানুষগুলো সব যেতে পারে নাই। ভুক্তবাবু খালি মরদের না, মেয়ে মানুষেরও সমান, নাকি বলেন? হ্যাঁ, তো চাচার তখন সেই দশা। যার মুর্শেদ হাফিজ হইছে। মুর্শিদ হলো বাবু বিশ্বাস, দেল, আমার দেলবাস। তা সে যদি চায় চক্ষি আন্ধার, আর কি থাকে বলেন? সে তখন নষ্ট হয়েই যায়। চাচাও নষ্ট হয়ে গেছিল। মেয়ে মানুষ এলি ধান দিত। এবার বুঝলেন তো, তো ওইটি কি আর প্রাণের ঘা শুকায়? এবার ধরতে পারি চাচার ব্যামোর ধরন। ক্ষুধার্থ ঝি বৌদে ধান দিত মাহাতো। শোধ নেবার পদ্ধতি ছিল আলাদা। সে নিজে নষ্ট হয়েছিল, তাই অপরকে নষ্ট করত।
অথচ যে মাহাতোকে দেখেছি তাতে একবারও মনে হয়নি আঙ্গুরের সেই স্বামীটি ধান দিয়ে মেয়েদের ইজ্জত নিয়েছে। এ মানুষে সেই মানুষ আর নেই। গাজীর কথা আরও বুঝেছি তখন মাহাতোর প্রাণে ঘা, বিষাক্ত ঘা, দুশ্রী চাচির আঘাটায় বাওয়ার ঘা। সেই তার ব্যামো, শোধ নিতে চেয়েছিল নিরপরাধ মেরে। জিজ্ঞেস করি, সে ঘা শুকোলো কেমন করে? গাজী বলে, এই নয়া চাষিকে পেয়ে। এই নয়া চাষির বয়স তখন কাঁচা, সবাই হাত বাড়াই, এই খায় তো সেই খায়। দুসার থাবা এদিক ওদিক থেকে পড়ে নাই তা বলা যাবে না। মাহাতো চাষাও তো থাবাই দিতে গেছিল, ব্যামো তো জবর। তারপর তারপর থাবা দিতে যেই চাষার হাত ভেঙে গেল। হাত ভেঙে গেল? গাজী হা হা করে হেসে ওঠে, বলে, ওই আর কি, সত্যি কি আর হাত ভাঙ্গে? চাষা নিজেরে চিনতে পারে। এবার মনের দায়, চাষা যে কাঁচা খেকো দেবতা হয়ে উঠেছিল, সেই কাঁচা খেকো দেবতার নজর গেল আটকে। কাঁচা মেয়েটিকে দেখি বাতাস লাগলো উজানি, ব্যামো ছিল বটে, নজরটা হারায় নাই। প্রথমে দিল থাকার জায়গা, কাজ দিল ঘরের। তখন দেখে মেয়েটি ঘরের স্ত্রী ফিরাইয়ে দিয়েছে, সেই থেকে আর সারাসারি হয় নাই। সমাজে বাস করি, সমাজের মন কথা বলে। বিয়ে থা হয়ে গেল? গাজী আরও হাসে, বলে, আর কত বিয়ে করবে বাবু? দুবার তো করেছিল, এবার বিয়ে না করি ঘর। তো দেখেন, বিয়ে করি যা হয় নাই, এবার তা হইছে। দুটির দেখলেন তো, বিয়ে করলে কি আর এর থেকে বেশি কিছু হয়? সে কথা মানতে হবে। আর একবার আমার চোখের সামনে মাহাতো আর আংড়ি ভেসে ওঠে। বিবাহের চেয়ে মানুষ বড়, মানুষের জীবন ধর্ম বড়। মানুষকে কি কেবল সাত পাকে বাঁধা যায়? পুরোহিত আর মোল্লার মন্ত্রেই কি মানুষ মানুষের কাছে ধরা পড়ে? মোরা কি আর মন্ত্রে জাগে? প্রাণের ধিকি ধিকি চাই। যেখানে প্রাণ আছে সেখানে সব আছে। তার চেয়ে বড় বলো আংড়ি হলো আরোগ্যের ওষুধ। শাঁখের শব্দে বাজনা বাজিয়ে কপালে কুলোর ছোঁয়ায় আংড়ি স্বামীঘর করতে আসেনি। প্রাণের দায়ে দিশেহারা হয়ে এসেছিল, একে বলে আগমন। আসলে তার অসহায় চোখের জলে ছিল মাহাতোর আদি বেদি মন্ত্র ঔষধি। এ কথা বলবো না, আংড়িকে আশ্রয় দিয়ে মাহাতো মহৎ কাজ করেছিল। বরং উজান চালে বলি, সে মরা থেকে বাঁচায় ফিরেছে। তার কিসের অহংকার? সে কৃতজ্ঞতক আঙ্গুল্যতার কাছে। আমরা সকলে কৃতজ্ঞ থাকি আঙ্গুল্যতার কাছে। যে মরতে যায় সে প্রাণ সঞ্চার করে না, যে বাঁচতে ছোটে জীবন কাঠি তার হাতে। সেই তো রব তোলে, প্রাণ দাও প্রাণ দাও। মনে মনে না বলে পারি না। বা আংড়ি, জীবনে তোমার জয়। তোমার আবার পরিচয় কি? কিসের বা বিবাহ? তুমি চির আয়ুষ্মতী, চির সধবা। ঘর ছাড়া ক্ষুধার্ত মেয়েটার চোখে ছিল ঘরের স্ত্রীর স্বপ্ন। হাত দিতেই সে স্ত্রী ফুটে উঠেছিল। রুগ্নটার সঙ্গে সঙ্গে বিষাদে স্বাদ পেয়ে সুস্থ হতে আরম্ভ করেছিল। এখন মনে হয় একবার ভোলাখালি না এলে পাপ হবে। চোখের সামনে যেন স্পষ্ট দেখতে পাই তাকে, কালো মুখে হাসির ঝলক, যেন তাকেই বলি, একবার আসবো, আসবই। ইতিমধ্যে কখন যেন কোন পথে বাঁক নিয়েছি খেয়াল ছিল না। মনে মনে আনমো না, গাজীর ছায়ায় ছায়ায় চলি, কিন্তু পথ বদল হয়েছে কখন ধ্যান ছিল না। দেখি গায়ে আগুনে রক্তাভা কাঁপে, সামনে লেলিহান শিখা মস্ত বড় কুণ্ডলি পাকিয়ে উঠছে। আগুন জ্বলে উঠোনের মাঝখানে, তার চারপাশে ছোট ছোট চালাঘর। সে আগুনের চারপাশে নানান বয়সের নরনারী, মানুষ নয় ছায়া যেন। দলে দলে গুচ্ছ গুচ্ছ আগুন ঘিরে নানান জটলা। কার কথা কে শোনে ঠাহর পাবে না। ঝগড়া করে না বিবাদ করে, বিচার বৈঠক করে না মজলিস করে বসবার উপায় নেই। তার মধ্যেই শোনো,
কে যেন আবার বেসুরো গলায় গান ধরে, যে গানের ভাষা বোঝা দায়। কে একজন মোটা আর জোরানো গলায় হাঁক দেয়, কে যায় হে? গাজী দাঁড়ায়, আমিও দাঁড়াই। গাজী হেসে বলে, কে যায় না যায় তা কি এখন চিনতে পারবে হে? কেনে চিনতে কেনে পারবো না হে? বলতে বলতে আধন্যাংটা খালি গা এক বুড়ো টলটে টলটে উঠে আসে উঁচু রাস্তার ওপর। গেজে ওঠা রসের গন্ধ তার নিঃশ্বাসে, বোধহয় সারা গায়ে। রক্তবর্ণ চোখের নজর ঢুলু ঢুলু, না কামানো খাবলা খাবলা গোবদারি সারা মুখে, তাতে একটি আমেজের হাসি। বলে, চিনতে পারবো না কেনে, তুই তো গাজী। বলতে বলতে নজর পড়ে আমার দিকে। কি মনে হয় কে জানে। হঠাৎ দুহাত কপালে ঠেকিয়ে কোমর ভেঙে নিচু হয়, বলে, ই দেখ, বাবুকে চিনতে পারি নাই। কবে এলি বাবু? গাজী আমার দিকে চেয়ে হাসে। বুঝতে পারি দ্রব্যগুণে এখন সকলেই তার চেনা। অবাক হবার কিছু নেই। গাজী বলে ওঠে, বাবুকে চেনো নাকি? মাথা ঝাঁকাতে গিয়ে লোকটার গোটা শরীরে এমন টাল খেয়ে যায়, ভাবি বুঝি গড়িয়ে পড়ে ঢালুতে, কিন্তু পড়ে না। বলে, কেনে চিনতে লারবো কেনে? ই তো আমাদিগের বাজারের মহাজন ঠাকুর মশাইয়ের বিটা। এখন কি বলবে বলো, কোথা থেকে কোথায় এলাম। এখন বলে মহাজন ঠাকুর মশাইয়ের বেটা। গাজী হাসতে হাসতে বলে, খুব বুঝতে পেরেছি, যাও এখন যা করছিলে তাই করো গা। আবার সেই মাথা ঝাঁকানি, যেন খেফা মুষে ঢু মারতে আসে। বলে, কেনে? এই সেদিনে বাবুর বিয়া হলো, আমরা খেতে পেলাম নাই, এবারে কিন্তু খাওয়াতে হবে। যাক, নববিবাহিত পর্যন্ত পৌঁছতে পেরেছি, এখন সদ্য সদ্য খাওয়াবার দায় থেকে নিষ্কৃতি পেলেই বাঁচি। ইতিমধ্যে উঠোনের ভিড় থেকে কে যেন কি বলে ওঠে। সে ভাষাটা হয়তো সাঁওতালি কিংবা অন্য কোনো আদিবাসী, এখন বুঝতে অসুবিধা নেই। এরা বাদা অঞ্চলের ভূমিহীন কৃষি মজুর আদিবাসী। হয়তো মাহাতোর মতো বংশ পরম্পরা বাস নয়, তাই ভাষা বদলায়নি। বাংলা বলির চালটা তাদের সবখানি একরকম। উঠোনের কথা শুনে বুড়ো তার নিজের ভাষা ধমকে ওঠে। কি যেন বলে বুঝতে পারি না। গাজীও যে পারে না তা বুঝতে পারি। তবে সে তাড়াতাড়ি বলে, আচ্ছা তা একদিন খাওয়ানো যাবে, এখন আমরা চলি। তা বললে তো হয় না, এখন পেটে আমার রস, মুখে আমার বুড়বুড়ি। আবার হাত জোর করে বলে, বেশ, তবে বাবুটা আছে আমাদের সাথে খেয়ে যাক। উঠোনে তখন কেবল জটলা নয়, কিসের একটা বাদানুবাদে যেন ঝগড়া লাগবার উপক্রম। গাজীও এবার ধমক দিয়ে বলে, ওই গো টঙ্ক, তোমারও কি মাথা খারাপ হলো? ঠাকুর মশাইয়ের ছেলে কি ওসব খায়? বলে সে আমাকে ইশারা দেয় তাকে অনুসরণ করতে। টঙ্কর তখন টনক নড়েছে, তাড়াতাড়ি জিভ বের করে কান মলে, বলে, ই দেখ গো, ছি 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 ছি। তার কথা শেষ হয় না, আমরা চলতে আরম্ভ করি। বিবাদের মধ্যেই আবার যেন কে হাঁক দেয়, ওই গাজী, একটা গান গেয়ে যা। কথা শেষ হয় না, তার আগেই এই কোহেলি জ্যোৎস্না নিশ্চুপ তেপান্তর এক তীব্র আত্মচিৎকারে যেন ফালা ফালা হয়ে যায়। গাজী বলে ওঠে, আহ মুর্শেদ, চলে আসেন বাবু। বলে সে কানে আঙুল দিয়ে এগিয়ে যায়। চকিতে একবার উঠোনের এক পাশে আধমরা বরাহটা আমার নজরে পড়ে। এতক্ষণ একটুও টের পাওয়া যায়নি। উঠোনের এক পাশে 4 পা বাঁধা শেলহানা জীব একটা পড়ে আছে। সম্ভবত পশুটা ওর মরণের ঘরে আরেকবার জীবনের ডাক ডাকে। আমাকেও যেন একটা আচ্ছন্নতা ঘিরে ধরে, আমার বাস্তব থেকে হারিয়ে যাই। স্মরণ থাকে না কোথায় চলেছি, এলেম কোথা থেকে।
নিশি পাওয়া ঘরে যেন গাজীর পিছু পিছু চলতে থাকি, আর মনে হতে থাকে প্রতিটি বাঁকে বাঁকে কত বিচিত্রের খেলা। জীবনের কোনো কিছুই একটার পর একটা সামঞ্জস্য করে কেউ সাজিয়ে রাখেনি, সকলেই অসামঞ্জস্য। যখন তুমি হাসি ঝলকানো ডাগর চোখ সেই মুখখানে দেখো, তখনই তোমার চারপাশে ভিন্ন উৎসব, অন্য মানুষ। তোমার তৈরি বাস্তবের সঙ্গে আসলের কোনো মিল নেই। বাস্তব বড় স্বাধীন লীলা করে। চলতে চলতে একসময় কানে আসে, বাবু। চেয়ে দেখি, গাজী আর আমার আগে আগে নেই, সে আমার পাশে পাশে চলে। ভাবি সে হয়তো আত্মরা পশুটার কথা বলবে। বলি, বলো। কিন্তু গাজী সেদিক দিয়ে যায় না। আমার দিকে চেয়ে বলে, বাবু রাগ করেন নাই তো? হঠাৎ আবার কোন বাঁকে ফেরে, এখন আবার রাগের প্রসঙ্গ আসে কোথা থেকে। বলি, রাগ করব কেন? গাজীর মুখে দেখি বিকালের সেই অপরাধীর হাসি। বলে, না বাবু, আমার ভুলের জন্যই আপনাকে আটকা পড়তে হলো। ধন্য গাজী, এতক্ষণে এই অপরাধ ভঞ্জনের পালা। এতক্ষণ ধরে একবারও বুঝতে পারিনি ভুলের অপরাধ এখনও সে বয়ে বেড়াচ্ছে। হঠাৎ কি জবাব দেব বুঝতে পারি না। তার আগে নিজেকে জিজ্ঞেস করি, সেখানে তো রাগ বেজারের চিহ্ন দেখি না। গাজী ততক্ষণে আবার ধরেছে, আগে যদি জানতাম বাবু, তাহলে আপনাকে কষ্ট দিতাম না। তয় বাবু জানবেন, ভয়ের কিছু নাই, আমি সারা রাত আপনার দৌড়ে বসে থাকব। ফিকে জ্যোৎস্নায় গাজীর মুখের দিকে তাকাই। কেন যেন তার সেই মুখের দিকে তাকিয়ে আমার বুকটা টনটনিয়ে ওঠে। কথা বলতে পারি না। কেন এমন হয় আমি জানি না। কেবল এইটুকু মনে হয় আমার বুকে যেন কিসের এক মিলনের জোয়ার বইছে। সেই জোয়ারে আমার গলা বন্ধ হয়ে যায়। গাজী আবার ডাকে, বাবু। আমি নিজেকে একটু সামলে নিয়ে বলি, গাজী রাগ করিনি, সবই আমার ভালো লাগছে। সত্যি বাবু। পারলে যেন ছোট ছেলেটার মতো কমর দুলিয়ে নেচে দিত, তা না করে কেবল গুনগুনিয়ে দেয়, মন বুঝে দেখ মনে তোমার কার উদয়, নির্দয় নির্দয় এত বলো এবারে সদয়। এতটা আমার প্রার্থনা নয়। গাজী যেমন করে বলে তেমন করে শুনতে চাই না। তার আনন্দ বুঝি আর ভাবি, আজ এখানে এখন না হয় গাজীকে দায়ী করব, কিন্তু সে না থেকেও যদি এমনি বিপাকে পড়তে হতো, তাহলে কোথায় পেতাম গাজী? তার ভুল হয়েছে সে কথা মেনেছি, এবার মানি আমি তাকেও পেয়েছি। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী পর্ব নিয়ে খুব শীঘ্রই আসার চেষ্টা করব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, গল্প শুনবেন, লাইক, কমেন্টস এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাকে গল্প পড়ার উৎসাহ যোগাবেন। সকলকে ধন্যবাদ। নমস্কার।